প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী বলা যায় না, বিনা ভোটের প্রধানমন্ত্রী। উনি গত 22 তারিখ ভারতে গেলেন। ভারতে গিয়ে চুক্তি করেছে, সাথে সাথে দেশবাসী বুঝে ফেলেছে এই চুক্তি কিসের চুক্তি। এরপরেও ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মসূচি দেয় নাই। আমরা দেখতে চাই কোন ব্যাখ্যা প্রধানমন্ত্রী থাকতে পারে, সেই অপেক্ষাও আমরা করেছি। কিন্তু দেখলাম প্রধানমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করলেন, এটা একটা তেলবাজি আর হাস্যরসের সংবাদ সম্মেলন। কোন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন এমন হতে পারে না। প্রশ্ন করা হয়, সাংবাদিকরা প্রশ্ন করে, উনি প্রশ্নের উত্তর না দিয়ে অন্য রাস্তায় চলে যান, কারণ তার বলবার কিছু নাই। কারণ যেই চুক্তি তিনি করে এসেছেন, এর একটা চুক্তি দেশবাসীর কল্যাণে তিনি করতে পারেন নাই। তিনি উল্টো কি বলেন, ভারতের জনগণ নাকি তাকে খুব ভালোবাসে। ভালো তো বাসবেই, আপনি তো ভারতের নেতা, বাংলাদেশের নেতা আপনি নয়। আপনি বলেছেন ভারতের লোক আপনাকে ভালোবাসে, আপনার সুযোগ আছে। আগেও বলেছিলাম, বোরকা পরে একদিন রাস্তায় বাজারে গিয়ে আপনি গোপনে গণমানুষের আপনি রিপোর্ট নেন, তেলবাজদের রিপোর্ট আপনি নিয়েন না। দেখেন মাঠে বাজারে আপনি খোঁজ করে দেখেন, এদেশের কত পার্সেন্ট মানুষ আপনাকে ভালোবাসে আর কত লোক আপনাকে দৈনিক ধিক্কার দেয়। প্রধানমন্ত্রী এবং তেলবাজ কেউ কেউ খুব খুশি হয়েছে, বলে কি ভারতীয় সরকার, মোদী সরকার ক্ষমতায় আসার পর প্রথম কোন বিদেশি সরকারকে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে, এটা খুব খুশির ব্যাপার। এ সমস্ত কথা বলে দেশবাসীকে ভুলিয়ে রাখা যাবে না। কেন আপনাকে ডাকে আপনি জানেন, এটা মোদী সরকারের সফলতা। সেটা কি, প্রত্যেকটা সরকার চায় সে ক্ষমতা আসার পরে কি দেশের জন্য সে করতে পারে, না সে চায়। মোদী সরকার জানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডেকে এনে ভারতের জন্য যে সকল দাবি আদায় করা অতি সহজে সম্ভব, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান কেন কোন ব্যক্তিকে দিয়া এত দাবি আদায় করা ভারতের জন্য সম্ভব নয়। এই জন্যই সর্বপ্রথম আমাদের দালাল এবং আমাদের দলদাস বলা হয় আমাদের প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে গিয়েছে। এটা বাংলাদেশের জনগণের জন্য কোন খুশির সংবাদ হতে পারে না। আপনারা দেখেছেন তিস্তা চুক্তি নিয়ে যা করেছে, আমরা তো বুঝি না আসলে তিস্তা চুক্তি না করার কারণে। এরপরে দেখেন, আপনার রিপোর্টে দেখেছেন গত কয়েকদিন আগে আমাদের অর্থমন্ত্রী সংসদে বলেছে, গত অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিক বৈধভাবে কেবল 50.6 অর্থাৎ প্রায় 51 মিলিয়ন টাকা বাংলাদেশ থেকে, মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে ভারতে তারা উপার্জন করে নিয়েছে। অথচ যে চীনের সাথে বাংলাদেশের বেশি সম্পর্ক, চীনের লোকজন বাংলাদেশে কাজকর্ম বেশি করে, সেই চীনে গেছে মাত্র বাংলাদেশ থেকে মাত্র 14 কি 15 মিলিয়ন ডলার। চিন্তা করে দেখেন, যে চীন এত কাজকর্ম করে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, তাদের নাগরিকরা বাংলাদেশ থেকে উপার্জন করে নিল 14 মিলিয়ন ডলার। আর ভারতের নাগরিক, যাদের আমাদের সাথে কোনো দরকার নাই, কোনো কাজকর্ম দরকার নাই, তাদের চাইতে দেশের নাগরিকরা দক্ষ এবং যোগ্য, এদেশের দক্ষ মানুষদেরকে ফিরে রেখে ওই সমস্ত লোকদেরকে এনে বাংলাদেশ থেকে তারা তাদেরকে বৈধভাবে কেবল দিয়েছে 50 মিলিয়ন ডলার। আর অবৈধ পথে যে কত লক্ষ লক্ষ মিলিয়ন ডলার ভারতে পাচার করতেছে, তার কোনো সীমাও নাই, সংখ্যা নাই। এভাবে বলতে গেলে একটা করে অনেক দীর্ঘ। এক কথায় বলা যায়, এই সরকার বাংলাদেশের সরকার নয়। আমাদের কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ বলে গিয়েছেন, আওয়ামী লীগ সরকার হলো ভারতের সরকার, বাংলাদেশের সরকার সেনা। কাজেই ভারতের কিভাবে উপকার হবে, কোন কাজে উপকার হবে, সেই কাজটুকুই সে করে। শেষ কথাটুকু বলি, আমরা অনেক সময় বুঝি না, হুজুর ভারতে টাকা গেলে সমস্যা কি, তিস্তার ব্যারেজ না হলে কত কি অসুবিধা নাকি, আমাদের ডলার পাচার হলে সমস্যা কি। প্রিয় ভাই আমার, এদেশ থেকে ডলার পাচার হইলে তিস্তা চুক্তি যদি যথাযথ করা হয়, আমাদের সেই এলাকায় চাষ করার জন্য মাটির গর্ভ থেকে ভিতর থেকে পানি উঠাইতে হয়, সেচ খরচ বেড়ে যায়, নানান ধরনের অসুবিধা তৈরি হয়। এ সমস্ত কারণে আমাদের উৎপাদন খরচ যখন বেড়ে যায়, দ্রব্যমূল্য তখন প্রত্যেকটা পথে পয়েন্টে বেড়ে যায়।
আর অপরদিকে আমাদের জনগণকে চুষে চুষে খাওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা এই সরকার, হাসিনা সরকার করতেছে। আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই। এই কাজগুলো আপনাকে করতে দিতে আমরা পারি না। আসুন আমরা আগামী দিনে পীর সাহেব চরমনের নেতৃত্বে সকল আন্দোলন এবং সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, দেশের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা অগ্রসর হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।